জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আপনারা শুনছেন আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে আজকের দেওঘরের গপ্পের আরও একটি নতুন পর্ব 35। আজ আমাদের আলোচনার বিষয়টি নেওয়া হয়েছে আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে, এবং আজকের অংশ 1 চৈত্র শনিবার 1347 বঙ্গাব্দ। শ্রী শ্রী ঠাকুর সকালে তাশুতে বসে আছেন। এক এক করে অনেকে এসে প্রণাম করে যাচ্ছেন। তখনও সূর্য ওঠেনি। স্নিগ্ধ বায়ু হিল্লোলে আশ্রমের সামনেকার বকুল গাছগুলি ঈষৎ আন্দোলিত হচ্ছে। বাঁশবন ও ঝাউঝোপ থেকে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর তামাক খেতে খেতে প্রসন্ন বদনে কথাবার্তা বলছেন। নিবারণ বাগচিদা এসে প্রণাম করে যাজন কাজ সম্বন্ধে বললেন, আমি যশোহরের সর্বত্র ঘুরে ঘুরে কাজ করছি এবং দীক্ষাও সর্বত্র কিছু কিছু হচ্ছে। ঠাকুর বললেন, দেখো, নানা জায়গায় ঢু মারা মন্দ নয়, কিন্তু জায়গায় জায়গায় কনসেন্ট্রেট করে 500 কিংবা 1000 সৎসঙ্গী করে কনসলিডেট করা দরকার। স্থানীয় কর্মী সৃষ্টি করতে হয়। তাদের সাহায্যে প্রত্যেকটি মানুষকে নার্চার দিয়ে যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলা লাগে। আর আশ্রমে লোক খুব পাঠাতে হয়। সামগ্রিকভাবে পরিবারগুলি যাতে দীক্ষিত হয়ে ওঠে এবং আবালবৃদ্ধ বনিতা ইষ্টি চলনে ও সদাচারে অভ্যস্ত হয়, সেদিকে লক্ষ্য রাখা লাগে। তাদিগকে সবভাবে উচ্ছল করে তুলতে হয়। কতকগুলি সচ্ছল, সক্ষম, শান্তিময়, ইষ্টপ্রাণ পরিবার যদি গড়ে তুলতে পারো, তার ফলে তাদের পরিবেশ ও আত্মীয় স্বজনের মধ্যে সেটা চারিয়ে যাবে। আর পারস্পরিক সেবা বিনিময়ের ব্যবস্থা এমন করে করবে যাতে একটা লোকও না খেয়ে না থাকে, একটা লোকও পড়তে না পারে। একটা যজমানও যদি জীবনের পথে হেঁটে যায়, জানবে সে তুমিই হটে গেলে। দিন রাত মাথা খাটানো চাই। কেমন করে পারস্পরিক সাহায্য ও সেবার ভেতর দিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো। নিজের ছাওয়াল পাওয়ালদের জন্য যেমন বোধ করো, তাদের জন্য সেই রকম অ্যাক্টিভ ফিলিং চাই। তাতে তোমাদেরও মাথা খুলে যাবে, যোগ্যতা বেড়ে যাবে। এইভাবে যদি চলো, সবটা মিলে একটা শক্তি হয়ে দাঁড়াবে। আর শ্রেষ্ঠ জাজি হওয়া চাই। এরপর কিছুক্ষণ পরে অমূল্য ঘোষদা প্রেস থেকে একটি জিনিস ছাপিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দেখাতে নিয়ে আসলেন। ঠাকুর হাতে নিয়ে ভালো করে দেখে বললেন, বেশ হয়েছে, আরও ভালো টাইপ আনা। তোমাদের প্রেসকে এ দেশের সেরা প্রেস করে তোলা চাই। ভালো মেশিনের খোঁজ রাখিস তোরা। তার মানে আজকের পর্বে আমরা দেখলাম ঠাকুর বেশ কয়েকটি বিষয়ের কথা বলেছেন। যাজন, অর্থাৎ আমরা কিভাবে কথা বলছি, কিভাবে ইষ্টের কথা বলছি এবং কিভাবে তাই দিয়ে মানুষকে আমরা কেন্দ্রায়িত করতে পারি, এক জায়গায় আনতে পারি। ঠিক আছে, বিক্ষিপ্ত হয়ে থাকবে সকলে, তাদেরকে এনে একটা বিন্দুতে, কেন্দ্রবিন্দুতে এনে দাঁড় করাতে হবে। কারণ সেটা তো একেবারে সম্ভব নয়, তাই কনসলিডেট করতে হবে বা সংঘবদ্ধ করতে হবে। কিছু কিছু, কোথাও 500, কোথাও 1000, কোথাও 800, যেরকম সম্ভব এদেরকে নিয়ে কনসলিডেট করতে হবে। আচ্ছা, একটু ভেবে দেখুন তো, এই যে কনসলিডেট করার বিষয়টা আজকের ডিপি ওয়ার্কের সঙ্গে মিল পাচ্ছেন? স্থানীয় কর্মী তৈরি হচ্ছে, তাদের সাহায্যে মানুষকে নার্চার করা হচ্ছে, তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে খোঁজ খবর নিচ্ছে। সামগ্রিকভাবে পরিবারগুলো যাতে দীক্ষিত হয়ে ওঠে, সকলে যাতে ইষ্টি চলনে সদাচারে অভ্যস্ত হয়, সেই দিকে লক্ষ্যই তো রাখা হচ্ছে। কতখানি হচ্ছে জানি না, তবে আমরা চেষ্টা করছি যাতে আরো বেশি করে হয়। এইভাবে পরিবেশ চর্চা ও চর্যা আমরা শুনেছিলাম এর আগের পর্বে। চর্যা মানে পরিপোষণ দেওয়া, নার্চার করা। পরিবেশের গুরুত্ব অনেক। আমি পড়েছিলাম এক জায়গায়, 2 যমজ ভাইকে 2 জায়গায় দেওয়া হলো, একটি খুব ভালো পরিবেশে এবং একটি খুব খারাপ পরিবেশে। দুজনে কিন্তু সেই পরিবেশের মতো করেই বেড়ে উঠল।
জিনগত বৈশিষ্ট্য থাকতেই পারে, কিন্তু পরিবেশগত বৈশিষ্ট্য যদি ঠিকঠাক না হয় তাহলে সেই জিনগত ভালো বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া বা পাওয়ানো খুব কঠিন ব্যাপার হয়ে যায়। তাই যদি উন্নতি করতে চাই আমরা, তাহলে আমাদের উন্নতি করতে হবে পরিবেশের মাধ্যমে। এখন পরিবেশের মাধ্যমে কি করে হবে? সাইকোলজির খুব সাংঘাতিক একটা জিনিস অবজারভেশনাল লার্নিং। মানুষ যা দেখে তাই করতে শেখে। খুব বেশি এফেক্টিভ এটা ছোট বাচ্চাদের জন্য। ওরা ছোট থেকে যা দেখে তাই করতে শেখে। আজ আমার ঘরের একটি ছোট ভাই বা ছোট একটি বোন যদি আমাকে রোজ সকালে উঠে ইষ্টভৃতি করতে দেখে, এবেলা প্রার্থনা করতে দেখে, ও এটাই শিখবে যে এটা করতে হয়। ও ডিসিপ্লিন অ্যান্ড পাংচুয়ালিটি শিখবে, ও ওই ত্যাগটা শিখবে। এইভাবে পরিবারের মধ্যে যদি আমরা কাজগুলো করি, তাহলে আমরা সকলকে নিয়ে এগিয়ে চলতে পারবো। ঠাকুর বলছেন, নিজের ছাওয়াল পাওয়ালদের জন্য যেমন বোধ করো, তাদের জন্য সেই রকম একটি ফিলিং চাই। অর্থাৎ আমরা নিজেকে যতখানি গুরুত্ব দিই, অন্যকেও ততখানি গুরুত্ব দেওয়া। একটু ভেবে দেখুন, আজকের দিনে কমিউনিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল হচ্ছে এমপ্যাথি। এমপ্যাথিকে আমরা বলে থাকি যে আমার সামনে যে মানুষটা বসে আছেন তার সমস্যা জীবনে থাকতেই পারে, এবং তারা যদি আমার সঙ্গে তার সমস্যা নিয়ে কমিউনিকেট করতে চায়, তাহলে আমি নিজেকে তার জায়গায় বসিয়ে দেখব যে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে ফিল কেমন করতাম, এবং সেই মতো আচরণ কি হতো, আমাদের অ্যাফেক্ট অ্যান্ড বিহেভিয়ার কীরকম হতো। সোশ্যাল সাইকোলজির একটা টার্মিনোলজি। যাই হোক, সেসব কথায় যাচ্ছি না। ঠাকুর বলছেন যে নিজের লোকেদের জন্য, নিজের ছেলে মেয়েদের জন্য যেমন বোধ করি, অন্যের জন্য তেমনটাই বোধ করতে হবে। কারণ যত বেশি করে আমরা অন্যের জন্য চিন্তা করব, তত বেশি করে আমাদের যোগ্যতা বাড়বে, আমরা আরও ভালো করে শিখতে পারবো এবং শেখাতেও পারবো। এরপরে যখন অমূল্য ঘোষ দা প্রেস থেকে একটি জিনিস ছাপিয়ে এনে ঠাকুরকে দেখালেন, ঠাকুর হাতে নিয়ে বললেন যে ভালো হয়েছে, আরও ভালো টাইপ আনাতে হবে। ভালোর কোনো শেষ নেই। আমরা ভালো করি এবং আরও ভালো করতে চাই। সেটাকে ডিজায়ার বলুন বা ইচ্ছা বলুন, যাই বলুন না কেন, যত ভালো করা যায়, যত এগিয়ে নিয়ে যাওয়া যায়, ততই ভালো। ঠাকুর বলছেন তোমাদের এই প্রেসকে এদেশের সেরা প্রেস করে তোলা চাই। ভালো মেশিনের খোঁজ রাখতে হবে। যত বেশি করে ইনফরমেশন স্প্রেড হবে, যত বেশি করে মানুষের কাছে এগুলো পৌঁছবে, তত মানুষ শিখতে পারবে, জানতে পারবে, আরও এগোতে পারবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের এই জেনারেশনটা, আমরা যারা শিখছি, শেখার মধ্যে রয়েছি, আমাদের শেখার প্রবণতাটা না দিন দিন কমে যাচ্ছে। আমরা কেউ শিখতে চাই না। শুধু আমাদের জেনারেশনটা বলে নয়, আমাদের আগের জেনারেশনেরও কিছু কিছু মানুষ যারা দু চার পাতা পড়ে নিজেকে অত্যন্ত জ্ঞানী ভাবেন, এবং সেই অযাচিত জ্ঞান, যেটা আমরা জানি না, সেইটাকেই সবটুকু বলে আমরা চালাতে চাই। সেটা ঠিক ভুল কি না আমরা বিচার করতে চাই না। আমরা যতখানি নিতে চাই তার থেকে দিতে চাই বেশি, এবং সেই দেওয়ার ভাগটা, তার মধ্যে অনেক খাদ মেশানো রয়েছে। এটাই আমাদের প্রবলেমেটিক একটা জায়গা। ঠাকুরের দুঃখটা আসলে এখানেই, আমরা কেউ শিখতে চাই না। হয়তো এটাকেই ঠাকুর বলেছেন ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা। যে ঋষি জ্ঞানের প্রতীক, সেই জ্ঞানকে বাদ দিয়ে আমরা জ্ঞানকে খুঁজতে চাই। আমরা জ্ঞানী তো বটেই, কিন্তু আমাদের জ্ঞানের ভাণ্ডার পুরোপুরি ফাঁকা। কি আর করা যাবে, আমরা চেষ্টা করছি। এখনো শেখার অনেক কিছু বাকি রয়েছে। আমি শিখছি এবং চেষ্টা করছি যাতে আমরা সকলে একসঙ্গে শিখতে পারি। আপনারা যদি এই ভিডিওগুলো থেকে একটু উপকৃত হন, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমি কখনো বলি না এগুলো শেয়ার করতে, কিন্তু আজকে বলছি, করবেন। কারণ ঠাকুরের এই ফিলোসফিগুলো আমার মনে হয় সমস্ত কালচারই কোনো না কোনোভাবে পড়া হয়। সেগুলোকেই ঠাকুর সুকেন্দ্রিক করেছেন, কনসলিডেট করেছেন এবং আমাদের কাছে দিয়েছেন। আমরা যদি এগুলোকে শিখতে চাই একসাথে, শেখাটা তো ভুল কিছু নয়।
আরও থেকে আরও ভালো আমরা সবাই যদি একসাথে হতে পারি, আমরা সবাই তাহলে ঠাকুরকে একটা তার মনের মতো জেনারেশন গিফট করতে পারবো। এ কি আমাদের জন্য কম আনন্দের কথা? আজ আপনারা শুনলেন দেওঘরের গপ্পের ৩৫ নম্বর পর্ব, ১ চৈত্র ১৩৪৭ বঙ্গাব্দ, আলোচনা প্রসঙ্গ প্রথম খণ্ড থেকে। এর ভিত্তিতে আজকে আমরা আলোচনা করলাম এবং আমরা অনেক কিছু জানতে পারলাম। আজকের ভিডিওটি এইটুকুই। তবে যাওয়ার আগে জানাই, আমাদের চ্যানেলে দুটো সিরিজ চলে, একটি হলো আনন্দ কথা এবং আরেকটি দেওঘরের গপ্প। আনন্দ কথার সিরিজে আমরা আমাদের ভিউয়ারদের থেকে লেখা নিই এবং তাদের জীবনের কোনো একটি আনন্দের ঘটনার কথা আমরা এখানে গল্প আকারে পাঠ করে শোনাই। যদি আপনি আপনার জীবনের কোনো একটি আনন্দের ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া মেল অ্যাকাউন্টে বা ডিসক্রিপশানে দেওয়া মেল অ্যাকাউন্টে আমাকে আপনার লেখাটি বাংলায় টাইপ করে মেল করে পাঠাতে পারেন। আমরা অবশ্যই কাজ করব আপনার লেখা নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।